নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া, যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। প্রথমেই আমি দর্শকদেরকে জানাতে চাইছি যে হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না, বরং একটি রোগীর চিকিৎসা করে। একটি সুনির্বাচিত পটেন্টাইজড হোমিও ঔষধ যা একজন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং সেই রোগীকে সুস্থ করে তুলতে পারে। সেই নির্দিষ্ট হোমিও ঔষধটি আবার একই রোগে আক্রান্ত অন্য রোগীর ক্ষেত্রে প্রয়োগ নাও হতে পারে। এখন কোন হোমিও ঔষধটি কোন রোগীর জন্য সর্বোত্তম হবে, তাহা একটি নির্দিষ্ট হোমিও ঔষধের পরিপ্রেক্ষিতে একটি রোগীর বিভিন্ন লক্ষণসমূহ এবং রোগের বিভিন্ন দিক যাচাই করে পাওয়া সামগ্রিক লক্ষণ অর্থাৎ টোটালিটি অফ সিমটমসের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট হোমিও ঔষধটিকে নির্বাচন করতে হবে। এই ভিডিওটিতে লক্ষণ বিশেষে পাকাশয়ের কর্কট রোগে অর্থাৎ পাকস্থলীতে ক্যান্সার রোগে প্রয়োগ করা যেতে পারে এমন 5টি হোমিও ঔষধ নিয়ে আলোচনা করব। পাকাশয়ের কর্কট বা পাকাশয়ের ক্যান্সার অতি কষ্টদায়ক মারাত্মক ব্যাধি। পাকস্থলীতে ক্রমবর্ধমান ব্যথা ইহার প্রধান লক্ষণ। এই ব্যথা খাদ্য গ্রহণের পরেই বৃদ্ধি পায়। বমি করলেও ব্যথার বিশেষ নিবৃত্তি হয় না। পেটে সামান্য চাপ দিলেই ব্যথার বৃদ্ধি হয়। বমির সাথে গাঢ় লাল বর্ণের কফির গুঁড়ার ন্যায় পদার্থ নির্গত হতে দেখা যায়। এই রোগের অন্যতম প্রধান লক্ষণ হলো রোগ যতই পুরাতন হতে থাকে রোগী ততই ক্রমশ রক্তহীন হতে থাকে। খাবার ইচ্ছার অভাব দেখা দেয়, রোগী একদমই খেতে যায় না। গ্যাস্ট্রিক আলসার এবং স্টমাক ক্যান্সারের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়, যেমন গ্যাস্ট্রিক আলসারের ব্যথা সকল সময় প্রায় থাকে না এবং ব্যথা বমির পর কিছুটা কমে যায়, কিন্তু পাকাশয়ের কর্কট রোগের ব্যথা প্রায় সকল সময়ই থাকে এবং ক্রমশ বৃদ্ধি হয়। কর্কট রোগের ব্যথা বমির পরও কমে না। চলুন জেনে নেই কোন 5টি হোমিও ঔষধগুলোকে লক্ষণ বিশেষে পাকাশয়ের ক্যান্সার রোগে ব্যবহার করা যেতে পারে। প্রথম হোমিও ঔষধ যেটিকে লক্ষণ বিশেষে প্রয়োগ করা যেতে পারে সেটি হলো বিসমাথাম সাবনেট্রিকাম বা বিসমাথ। চলুন জানা যাক কিরূপ প্রকৃতির রোগীর ক্ষেত্রে বিসমাথ ঔষধকে পাকাশয়ের ক্যান্সার রোগে প্রয়োগ করা যেতে পারে। প্রধান মানসিক লক্ষণ সমূহ যেমন রোগীর নির্জনতা সহ্য হয় না বা সর্বদা রোগী সঙ্গ চায়, তার বর্তমান অবস্থা সম্পর্কে অভিযোগ শুধু করতে থাকে, রোগী সর্বদা অসন্তুষ্ট অনুভব করে। অন্যান্য লক্ষণ সমূহ যেমন পেটে অবর্ণনীয় ব্যথা, পেটে খিঁচুনি এবং ব্যথা সহ বমি, পাকস্থলীতে জল পৌঁছা মাত্রই বমি হয়ে যায়, পেটে ভার ভার অনুভূতি, রোগীর হজম শক্তি দুর্বল হয়ে পড়ে, গ্যাস্ট্রালজিয়ার সাথে মাথা ব্যথা, পেট থেকে মেরুদণ্ড পর্যন্ত ব্যথা, গ্যাস্ট্রাইটিস, জিহ্বাতে সাদা প্রলেপ, প্রচন্ড তৃষ্ণা সহ ব্যথাহীন ডায়রিয়া এবং বমি, তলপেটে গর্জন, নিউরালজিক ব্যথা, রোগীর দাঁতের মাড়ি ফুলে যায়। বিসমাথ রোগী দাঁতের ব্যথায় ভোগে, জিভ সাদা, জিহ্বা সাদা রঙের এবং ফোলা, বিসমাথ রোগীর প্রচুর লালা নিঃসরণ হয় এবং বিসমাথ রোগীর দাঁত আলগা আলগা দেখতে পাওয়া যায়, ঠান্ডা পানীয়ের জন্য তৃষ্ণা ইত্যাদি। এবং এইসব লক্ষণ সমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণ সমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে বিসমাথাম সাবনেট্রিকাম ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। দ্বিতীয় হোমিও ঔষধ হলো কার্বো ভেজিটেবিলিস। চলুন জানা যাক কিরূপ প্রকৃতির রোগীর ক্ষেত্রে কার্বোভেজ ঔষধকে এই রোগের জন্য প্রয়োগ করা যেতে পারে। কার্বোভেজ রোগীর মানসিক লক্ষণ সমূহ হলো রোগীর অন্ধকারের প্রতি ঘৃণা, ভূতের ভয়, সর্বদাই উদাসীন, ভালো মন্দের বিচার করতে ভালো লাগে না, কাজকর্মে আলস্য, দেহ মন যেন অলস, অবশ, অসমর্থ। অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যা কার্বোভেজ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, যেমন যখন শোনা যায় যে রোগী এক সময় একটি রোগে ভুগেছিল এবং তারপর হতেই সে আর ভালো হয়ে উঠতে পারেনি, যেমন রোগীর এক সময় ডায়রিয়া হয়েছিল, তারপর থেকেই কিছু খেলেই পেট খারাপ হয়ে যায়, বা নিউমোনিয়ার পর হতেই একটু ঠান্ডা লাগলে সর্দি কাশি হয়ে যায় ইত্যাদি। এরূপ অবস্থায় দিনের পর দিন গুরুপাক দ্রব্যভোজনের ফলে যখন পরিপাক শক্তি বিপন্ন এবং বর্তমানে সামান্য কিছু খেলেই পেট বায়ুতে পূর্ণ হয়ে ওঠে, জ্বালা করতে থাকে, এরূপ অবস্থায় যাহা খেলে সহ্য হয় না রোগী তাহাই খেতে চায়। পচা মাছ, মাংস, ডিম ইত্যাদি খেয়ে উদরাময় অবস্থায় পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চার এবং উদ্গারে উপশম। কিন্তু হোমিও ঔষধ চায়না ও লাইকোপোডিয়ামে উদ্গারে উপশম হয় না। কার্বোভেজে মলদ্বার দিয়ে বায়ু নিঃসরণ হলে রোগী সাময়িক উপশম বোধ করে। রোগী অতিরিক্ত ঠান্ডা বা গরম কোনোটাই সহ্য করতে পারে না। স্নানে অনিচ্ছা, হিমাঙ্গ অবস্থায় ঘাম, বাতাসের জন্য ব্যাকুলতা, রোগী যে কোনো রোগে বলবে যে বাতাস কর বাতাস কর। ব্রহ্মতালু অত্যন্ত গরম, হাত পা ঠান্ডা, জ্বালা ও স্রাব, স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত ও ক্ষতকর কিন্তু উজ্জ্বল লাল নহে। সন্ধ্যাকালে সর্বঙ্গ, অতিরিক্ত রৌদ্রে বা অগ্নিতাপবশত অসুস্থতায়
যদি কষ্ট পায়, রোগীর হঠাৎ স্মৃতিশক্তি কমে যায় ইত্যাদি। এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ যদি দেখতে পাওয়া যায়, তাহলে রোগে কার্বোভেজের প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। তৃতীয় হোমিও ঔষধ যেটিকে পাকাশয়ের ক্যান্সারের জন্য লক্ষণ বিশেষে প্রয়োগ করা যেতে পারে সেটি হলো ভ্যারাইটা কার্ভ। চলুন জানা যাক কিরূপ প্রকৃতির রোগীর ক্ষেত্রে ভ্যারাইটা কার্ভ ঔষধকে প্রয়োগ করা যেতে পারে। ভ্যারাইটা কার্ভ ঔষধের প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন স্মৃতিশক্তির হ্রাস, মানসিক দুর্বলতা, রোগী নিজের উপর আস্থা হারিয়ে ফেলে, বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশ, বিভ্রান্তি, লাজুক, অপরিচিতদের প্রতি ঘৃণা, শিশুবৎ আচরণ, তুচ্ছ বিষয়ে দুঃখ। অন্যান্য লক্ষণসমূহ যেমন শারীরিক ও মানসিক খর্বতা, যাহাদের বয়স অনুপাতে বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে না বা যাহাদের শারীরিক বৃদ্ধিও বয়স অনুপাতে হয় না, তাহারাই প্রকৃত ভ্যারাইটা কার্ভ রোগী। যেখানে কেউ একটি সাংঘাতিক পীড়া থেকে আরোগ্য লাভ করার পর কোনো মানসিক ও শারীরিক অক্ষমতা প্রাপ্ত হয়, তখন ইহার প্রয়োগের কথা মনে করা যেতে পারে। ধাতুগত গণ্ডুমালা দোষ বা টনসিলের বৃদ্ধি, রোগী ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না, রোগের যন্ত্রণা বাম পাশে চেপে শুলে বৃদ্ধি হয়, বৃদ্ধ মানুষ ছোট ছোট ছেলেমেয়েদের সাথে ঘুড়ি উড়াতে ভালোবাসে, ভ্যারাইটা কার্ভ রোগী অত্যন্ত শীতকাতর, দাঁতের যন্ত্রণা মনে পড়লেই বৃদ্ধি হয়, অল্প একটু ঠান্ডা লাগলে গ্ল্যান্ড ফুলে ওঠে, বিশেষত টনসিল প্রদাহ। ভ্যারাইটা কার্ভ রোগীর প্রধান বৈশিষ্ট্য: নাড়ির গতি অত্যন্ত দুর্বল, রোগের যন্ত্রণা অন্যমনস্ক থাকলে উপশম হয়, ভ্যারাইটা কার্ভ রোগীর রোগের লক্ষণ মনে পড়লেই রোগের যন্ত্রণা বৃদ্ধি হয় ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগের মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে ভ্যারাইটা কার্ভ ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে। চতুর্থ হোমিও ঔষধ যেটিকে পাকাশয়ের কর্কট রোগে ব্যবহার করা যেতে পারে সেটি হলো ক্যালিয়াম বাইক্রোমিকাম। চলুন জানা যাক কিরূপ প্রকৃতির রোগীর ক্ষেত্রে ক্যালিবাইক্রোম ঔষধকে পাকাশয়ের ক্যান্সারের জন্য প্রয়োগ করা যেতে পারে। চলুন জেনে নেই কোন কোন লক্ষণ অনুসারে এই ক্যালিবাইক্রোম ঔষধটিকে রোগে প্রয়োগ করা যেতে পারে। ক্যালিবাইক্রোম ঔষধের বিশেষ সম্পর্ক হলো পাকস্থলী, অন্ত্র ও শ্বাসনলীর মিউকাস মেমব্রেনের সাথে। এই ঔষধটি বিশেষত মোটা চর্বিযুক্ত হালকা বর্ণের ব্যক্তিদের উপর ভালোভাবেই কাজ করে। প্রধান লক্ষণসমূহ যেমন দুর্বলতা, পর্যায়ক্রমে বাত ও শ্লেষ্মার প্রকোপ, চটচটে পাকা সর্দি, সুতা বা গাঢ় সবুজ বা হলদে রঙের শ্লেষ্মার স্রাব, কাঁচা সর্দির সাথে মাথা ব্যথা, শিশুদের ক্ষেত্রে বিশেষ করে মোটা বাচ্চাদের নাকের গোড়ায় চাপ ও ব্যথা এবং নাকে ব্যথা সহ নাক থেকে প্রচুর সর্দির স্রাব, নাকের গোড়ায় কষ্ট এবং পূর্ণতাবোধ। ক্যালিবাইক্রোম রোগী গন্ধ নেওয়ার ক্ষমতাটুকু হারিয়ে ফেলে, অর্থাৎ গন্ধ কোনো কিছুর পায় না, নাক দিয়ে শ্বাস নিতে অক্ষমতা, শুষ্কতা, হিংস্র হাঁচি, স্বরভঙ্গ ও গলার ব্যথা, মাথা ব্যথার সাথে দৃষ্টির স্বল্পতা, নির্দিষ্ট সময়ে রোগের যন্ত্রণার বৃদ্ধি হয়, ভ্রমণশীল ব্যথা। ক্যালিবাইক্রোম রোগের ব্যথা একই স্থানে নিবদ্ধ হয়ে থাকে না। বাতের ব্যথা উত্তাপে ভালো থাকে, বিশ্রামেও ভালো থাকে। বাতের ব্যথা বা অন্যান্য কোনো ব্যথা উত্তাপে উপশম হয়, বিশ্রামেও ভালো থাকে, কিন্তু নড়াচড়ায় রোগের যন্ত্রণা বা ব্যথার বৃদ্ধি হয়। ঠান্ডায়ও রোগের যন্ত্রণার বা কোনো ব্যথার বৃদ্ধি হয়। জিহ্বার গোড়ায় চুল আছে এরূপ রোগীর অনুভব হয়, জিহ্বা রক্তবর্ণ ও শুষ্ক, পুরুষদের মধ্যে সঙ্গমের ইচ্ছার অভাব ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে ক্যালিবাইক্রোমকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। পঞ্চম হোমিও ঔষধ যেটিকে পাকাশয়ের ক্যান্সারের জন্য লক্ষণ বিশেষে প্রয়োগ করা যেতে পারে সেটি হলো ল্যাকেসিস। চলুন জানা যাক কিরূপ প্রকৃতির রোগীর ক্ষেত্রে ল্যাকেসিস ঔষধকে পাকাশয়ের ক্যান্সারের জন্য প্রয়োগ করা যেতে পারে। ল্যাকেসিস হোমিও ঔষধের প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন ঈর্ষা, স্পর্শকাতরতা ও বাচালতা, মৃত্যুর স্বপ্ন, সর্পভ্রম। রোগী অল্পেই উত্তেজিত হয়ে ওঠে, রোগী ঔষধ খেতে চায় না, রোগী মনে করে তাহাকে বিষ দেওয়া হয়েছে। রোগীর মধ্যে ধর্মভাবও লক্ষ্য করা যায়, অর্থাৎ ধর্মকথা, পূজা পার্বণের কথা রোগী করতে ভালোবাসে। আনন্দে অশ্রুপাত হয়, ব্যঙ্গপটু। অন্যান্য লক্ষণসমূহ যেমন রোগের যন্ত্রণাসমূহ নিদ্রায় বৃদ্ধি হয়, রোগী ঘুম থেকে বা নিদ্রা থেকে দূরে থাকতে চায়, অর্থাৎ রোগী ঘুমোতে চায় না এবং উঠে বসতে বাধ্য হয়। নিদ্রাকালে দম বন্ধ হয়ে যাচ্ছে, রোগীর এরূপ অনুভূতি হয়। রোগের কথা মনে হলে রোগের যন্ত্রণার বৃদ্ধি হয়। শ্বাসকষ্ট ও বুক ধরফর করা, দুঃখজনিত অসুস্থতায় ইহাকে প্রয়োগ করা যেতে পারে। সকল রোগেরই সহিত হৃৎপিণ্ডের কিছু না কিছু গোলযোগ বর্তমান থাকে। রোগী মুক্ত বাতাস ভালোবাসে, রোগী চুল আঁচড়াতে চায় না, রোগী বোতাম ও জুতার ফিতা লাগাতে পারে না, রোগী শরীরে কোনো আবরণ রাখতে চায় না,
অর্থাৎ ঢাকা দিয়ে শরীর বেশ সময় রাখতে পারে না। দুর্বলতাবশত কম্পমান জিহ্বা, শরীরের বাম অঙ্গে রোগ আক্রমণ, প্রথমে বাম দিক পরে দক্ষিণ দিকের অঙ্গ রোগীর আক্রান্ত হয়। লেকেসিস রোগী বাতাস পছন্দ করে বটে, কিন্তু নাকে বা মুখের কাছে বাতাস করা পছন্দ করে না, দূর হতে বাতাস করা পছন্দ করে। লেকেসিস রোগীর সকল স্রাব এবং সকল প্রদাহ নীল, সবুজ ও কালো বর্ণের হয়ে থাকে। অকারণে বা সামান্য কারণে রোগীর রক্তপাত ঘটে। ঋতুকালে প্রায়ই নানাবিধ উপসর্গ যেমন উন্মাদ ভাব, জ্বালা ইত্যাদি লক্ষ্য করা যায়। সকল যন্ত্রণা লেকেসিস রোগীর রৌদ্রে বৃদ্ধি হয়। ব্যথাযুক্ত স্থানে সামান্য স্পর্শ রোগী সহ্য করতে পারে না, কিন্তু সজোরে ব্যথাযুক্ত স্থান চেপে ধরলে রোগী উপশম বোধ করে ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে লেকেসিস ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। পালনীয় কিছু নিয়মের মধ্যে যেমন ঔষধ সেবনের সাথে সাথে রোগীকে কিছু নিয়ম পালন করতে হবে। পালনীয় কিছু নিয়মের মধ্যে যেমন নিয়মিত সময়ে পুষ্টিকর এবং লঘু অর্থাৎ সহজপাচ্য খাদ্য আহার করা উচিত, রোগীর বিশ্রাম নেওয়া অত্যাবশ্যক এবং উত্তেজক বস্তু ভোজন পরিহার করা অতি প্রয়োজন। একথাও সাথে বলে রাখছি যে ভিডিওতে আলোচ্য ঔষধসমূহ ছাড়াও লক্ষণ বিশেষে হোমিও অন্য কোনো ঔষধ এই রোগের জন্য প্রয়োগ হতে পারে। ভিডিওতে প্রস্তাবিত হোমিও ঔষধ কীভাবে, কোন শক্তি, কতবার করে খাবেন তা জানার জন্য এই চ্যানেলে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে জানতে এবং সঠিকভাবে প্রয়োগ করার জন্য আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো সাহায্য করবে, যেমন বিভিন্ন রকম হোমিওপ্যাথি এর বইসমূহের বিষয়ে অধ্যয়ন করা, হোমিও ঔষধ বিতরণের জন্য অর্থাৎ রোগীকে হোমিও ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন সাধনসমূহ বা মাধ্যমসমূহের বিষয়ে জানা, এবং প্রসিদ্ধ ঔষধসমূহ যাহা লক্ষণ বিশেষে রোগীকে দেওয়া যেতে পারে ইত্যাদি। বিভিন্ন বইসমূহ, প্রসিদ্ধ ঔষধসমূহ এবং রোগীকে ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমসমূহের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে জিনিসগুলো দেখতে পারেন এবং প্রয়োজনে লিঙ্কে ক্লিক করে তাহা কিনে নিতেও পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।